নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্মটি কী করে আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে তার প্রসেস আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তো সেটি একবার দেখে নেবেন যারা জানেন না। আর যারা জানেন তারা সেটি সেই প্রসেসে ডাউনলোড করে নেবেন। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, ফর্মটি অনলাইনে ছাড়াও আপনার কাছাকাছি প্রশাসনিক জায়গা যেমন পঞ্চায়েত, পৌরসভা, বিডিও অফিস এইসব জায়গাগুলি থেকেও আপনি ফর্মটি সংগ্রহ করতে পারেন। যেহেতু ফর্মটি 13 পাতার ফর্ম, তাই ভিডিওটি একটু লম্বা হবে এবং ফর্মটির মধ্যে অনেক কনফিউশন আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ফর্মটিতে দেখতে পাচ্ছেন, ফর্মটিতে লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এবং তার নিচেই আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা রয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তাই আপনারা এখান থেকে বুঝতেই পারলেন প্রত্যেকটি বক্স আমাদের একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। পরে আমরা যেটা করব, ফর্মের প্রথমেই দেখুন লেখা আছে আমাদের লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির নাম। পরিবারের যে প্রধান কর্তা বা কর্ত্রী উভয়ই হতে পারেন তিনি, তো সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন তার নামটি এখানে লিখতে হবে। মানে আধার কার্ডে যেই নামটি লেখা আছে সেটাই আপনাকে লিখতে হবে। আধার কার্ডে যে বানান লেখা আছে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে। মানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি আপনার সারনেম যদি মণ্ডল হয়, তাহলে যদি আধার কার্ডে MONDAL লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে তাই লিখতে হবে। MONDOL লিখলে কিন্তু হবে না। যদি ওটা স্পেসিফিক্যালি বানানটা ভুলও থাকে, আপনি জানেন হয়তো এটা আপনার বানান নয়, অন্য ডকুমেন্টসে হয়তো অন্য বানান লেখা আছে, কিন্তু আপনাকে সেটা সেখানে লিখলে হবে না। আধার কার্ডে যেটি লেখা আছে সেটাই আপনাকে কিন্তু লিখতে হবে। এর পরের কলামে আমাকে লিখতে হবে প্রধান যিনি আছেন তার জন্ম তারিখ, সেটি আপনি আধার কার্ডেই পেয়ে যাবেন, সেখান থেকে তারিখটা লিখে দিতে হবে। এবার আমাদের 3 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ উল্লেখ করতে হবে, অর্থাৎ তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষ, মহিলা হলে মহিলা, আদারওয়াইজ যদি অন্য কিছু হয় তাহলে সেখানে আমাকে অন্যান্যতে টিক করতে হবে। এবার 4 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ যে 12 ডিজিটের আধার নাম্বারটি আমাদের সবারই রয়েছে, তো সেই আধার নাম্বারটি সেখানে বসিয়ে দিতে হবে। 5 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে আপনি সেখানে সেটা বক্সে সেটা লিখে দেবেন। এরপর 6 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটি লিখবেন, বানান করে লেখার দরকার নেই। এবার 7 নম্বরে আছে ঠিকানা। আধার কার্ডে যে ঠিকানাটি লেখা আছে দেখে সেটাই লিখবেন। এবার 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যোগাযোগ নম্বর। পরিবারের প্রধানের আধারে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি এখানে লিখতে হবে। আচ্ছা, এবার 9 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি পরিবারের প্রধানের সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক, বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ তাদের ডিটেলস এই কলামে লিখতে হবে। 9 নম্বর পয়েন্টে কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না সেটাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ পরিবারের প্রধান যদি বেনিফিশিয়ারি হন তাহলে হ্যাঁতে আপনাকে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার 9 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি পরিবারের প্রধানের সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক, বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ তাদের ডিটেলস এই কলামে লিখতে হবে। এরপর লেখা রয়েছে সদস্য 1, অর্থাৎ পরিবারের প্রধানের পর যার নাম দিতে চাইছেন সদস্য 1-এর জায়গায়, নামের জায়গায় তার নামটি দেবেন, এবং তারপর জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার কী সম্পর্ক সেটা লিখতে হবে,
এবং শেষে তার আধার নাম্বারটি লিখতে হবে। এই পদ্ধতিতেই একে একে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। এরপর আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমাকে লিখতে হবে নগদ অর্থ স্থানান্তরের জন্য। এই কলামটি ফিল আপ করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। এবার দেখে নেওয়া যাক অ্যাকাউন্টের ডিটেলস কীভাবে দিতে হয়। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস আমাকে দিতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ লিঙ্কড অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে লিখতে হবে এবং ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেই কোডটি এখানে পুট করে দিতে হবে। এই একই পদ্ধতিতে বাকি সদস্যদের অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ লিখতে হবে। এরপর হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, এটি ভোটার কার্ডেই পেয়ে যাবেন, সেটি লিখে দিতে হবে। এরপর বিধানসভার ক্ষেত্র, এটিও ভোটার কার্ডে আছে, সেটি ওখানে লিখে দিতে হবে এবং অংশ, এটি অনলাইনে একবার সার্চ করে নেবেন। যদি কারো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি এটার ওপর একটি ভিডিও বানিয়ে দেবো। একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5-এর এপিক নাম্বার আমাদের ফিল আপ করে নিতে হবে। এরপর 12 নম্বরে রয়েছে বিভাগ, অর্থাৎ যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন, জেনারেল অর এসটি অর এসসি অর ওবিসি, এগুলি যেটার মধ্যে পড়ছেন সেখানে আপনারা টিক দিয়ে দেবেন। ক্ষয়ের 1 নম্বরে জানতে চাওয়া হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাতে দাগ দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন আপনাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ কার্ডটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ক্যাটাগরিগুলি ওখানে উল্লেখ করা আছে, যার যেটি ক্যাটাগরির মধ্যে পড়বে সেটি সেখানে টিক করে দেবেন। আপনার পরিবার কি রেশন দোকান থেকে প্রত্যেক মাসে রেশন তুলছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে নাতে দাগ দেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন গয়ের দাগে রয়েছে সম্পদ, অর্থাৎ প্রথমে রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না হয় তাহলে নাতে দাগ দেবেন। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক জমির মালিকানা, যদি আপনার পারিবারিক জমি থেকে থাকে ব্যক্তিগত, তাহলে সেই রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি। এরপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ আপনাকে লিখতে হবে এবং সেটি শতকে লিখতে হবে। এরপর 4 নম্বরে আসি যানবাহন, যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি থাকে তাহলে হ্যাঁ দাগ দেবেন, যদি না থাকে তাহলে নাতে দাগ দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন কটা গাড়ি আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপনাকে লিখতে হবে। এরপর 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে সেটি লিখতে হবে আপনাকে হ্যাঁ, এবং সেটি সরকারি না বেসরকারি সেটি ক্লিয়ার করতে হবে এবং বিমার যে প্রিমিয়াম তার বিবরণ সহ উল্লেখ করতে হবে। এই একইভাবে 1, 2, 3, 4, 5 নম্বর সদস্যদের কলামটি ফিল আপ করতে হবে। এবং এরপর রয়েছে ঘ দাগে আয় বা পেশা। ঘয়ের 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ রয়েছে প্যান, অর্থাৎ যে আপনার যে ইনকাম ট্যাক্স রয়েছে সেটি, এবং পি ট্যাক্স, আপনার যে প্রফেশনাল ট্যাক্স রয়েছে সেটির কথা এখানে বলা হচ্ছে। যদি আপনি পে করে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না করে থাকেন তাহলে নাতে টিক দেবেন। এরপর 2 নম্বরে রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, অর্থাৎ যে সদস্যের প্যান কার্ড রয়েছে তাদের নাম এবং প্যান নম্বরটি পরের স্টেপে উল্লেখ করতে হবে। এই পদ্ধতিতেই একে একে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এভাবে আপনারা ফিল আপ করে নেবেন। এরপর 3 নম্বরে রয়েছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ প্রথমেই রয়েছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান কী কাজের সাথে যুক্ত সেটি এখানে আমাকে টিক করতে হবে। এই পদ্ধতিতেই একে একে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5
এভাবে আপনারা ফিল আপ করে নেবেন। এবার আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। যতজন আপনার পরিবারে শিক্ষিত আছে তার সংখ্যাটি উল্লেখ করতে হবে এবং যতজন অশিক্ষিত অর্থাৎ নিরক্ষর ব্যক্তি আছেন তার সংখ্যাটিও আপনাকে উল্লেখ করতে হবে। এরপর 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে হ্যাঁয়ের জায়গায় টিক করতে হবে এবং যদি না হয় তাহলে নাতে টিক করতে হবে এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত সেটি আপনাকে লিখতে হবে, অর্থাৎ তার নাম সদস্য কত নম্বর সদস্য লিখেছেন সেই নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। 6 নম্বরে আসি। দেখা যাচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি সরকারি পেনশনভোগী হন তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এবার 7 নম্বরে দেখতে পাচ্ছেন রয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? যদি থাকেন তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। 8 নম্বরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার প্রত্যেকজন সদস্যদের আয় মিলিয়ে যা হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে এবং সেটি সংখ্যায় লিখবেন। এরপর রয়েছে অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনি যদি সিএএর জন্য আবেদন করে থাকেন তাহলে হ্যাঁতে টিক করতে হবে এবং যদি সেটা ইস্যু হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনাকে লিখতে হবে। এইভাবেই সদস্য 1, 2, 3, 4, 5 আপনার যতজন সদস্য রয়েছে তাদের নাম্বারগুলিও এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য যদি এইসব ক্রেডিট কার্ডের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সেই কার্ডের নাম্বার, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডিটেলসটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সদস্য 1, 2, 3, 4, 5 প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই স্থানটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে এসআইআর 2026-এ যদি আপনার নাম বাদ পড়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন এবং যদি না করে থাকেন তাহলে নাতে টিক করবেন। এরপর 6-এর দাগে রয়েছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ এই কলামে আপনাকে লিখতে হবে শিশুটির সদস্য নম্বর কত এবং শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন অর্থাৎ বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসা নাকি অন্যান্য সেইটি আপনাকে টিক করতে হবে। এইভাবেই আপনার বাড়িতে যতগুলি শিশু রয়েছে তাদের ডিটেলস সেখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে আপনার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ যতজন শিশু রয়েছে তাদের টিকাকরণ শুরু হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেটাতে একটা টিক দিতে হবে। আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে টিকাকরণ করা হয়নি সেই বক্সটি আপনাকে টিক দিতে হবে। এরপর 6 নম্বরে রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না পান তাহলে নাতে আপনাকে টিক যদি পরিবারের প্রধান কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না পান তাহলে নাতে দাগ দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে প্রকল্পের নাম আপনাকে লিখতে হবে এবং যতগুলি সুবিধা পান সেগুলি পরপর আপনাকে 1, 2, 3, 4 করে লিখতে হবে এবং পাশে আরেকটি বক্স রয়েছে দেখবেন যে প্রত্যাহার করতে চান কি না, সেখানে অবশ্যই টিক করবেন না, কারণ যদি হ্যাঁতে টিক করেন তাহলে কিন্তু আপনার সেই প্রকল্পের সুবিধা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এবং এখানে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে প্রকল্পগুলির মধ্যে যেগুলো ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা টাকা পান শুধুমাত্র সেই প্রকল্পের নামগুলোই ওখানে লিখবেন। 2 নম্বরে যে বক্সটি রয়েছে বাদ দেওয়া হলে তার কারণ এটি আপনাদের ফিল আপ করার দরকার নেই, এটি সরকারি অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ সরকারি অফিসাররা এটি ফিল আপ করে নেবেন। এরপর রয়েছে ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আপনি এই ফর্মটা যে ফিল আপ করছেন তার জন্য আপনাকে সম্মত যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে টিক করতে হবে এবং নিচে আপনার একটি সই লাগবে। স্বাক্ষর যেই জায়গাটি আছে সেখানে আপনাকে সই করে দিতে হবে। এরপর শেষে যে গ্যাপগুলি আছে সেগুলি আপনার ফিল আপ করার দরকার নেই, সেগুলি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য।
অর্থাৎ এটি সরকারি আধিকারিকরা পূরণ করে নেবেন এবং ফর্মটি ফিল আপ করে আপনি যখন জমা দেবেন তখন এই পোর্শনটা আপনাকে রসিদ হিসাবে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন।